এটা কোন দর্পণ? অবতল। তো এই অবতল দর্পণের, গোলীয় দর্পণের এই মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু। এই গোলীয় দর্পণটা কোন একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। এইটা মেরু আর এটা বক্রতা কেন্দ্র। মেরু আর বক্রতা কেন্দ্রের যে সংযোজক সরল রেখা, সেই সরল রেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ। তাই তো, আগের বারে ছবিটা ওই দিকে ছিল, আমি এই দিকে আঁকছি। এবারে আলো কোন দিকে পড়বে? এই দিকে না এই দিকে? ডান দিক থেকে বাম দিকে, তাই তো। এটা প্রধান অক্ষ। দেখ, এই আলোক রশ্মি, এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে পড়ার পর কোন একটা বিন্দু দিয়ে যাবে প্রতিফলিত রশ্মি। এই যে এই আপতিত রশ্মিটা, দেখ প্রধান অক্ষের সঙ্গে তো সমান্তরাল, এটা প্রধান অক্ষ। এই যে এই আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা কি আছে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এখানে পড়ার পর প্রতিফলন হবে না প্রতিসরণ? প্রতিফলিত হয়ে প্রতিফলিত রশ্মিটা এদিকে চলে গেছে। আবার এই আলোক রশ্মিটা, এই যে এই আলোক রশ্মিটাও কি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এখানে পড়ার পর এই বিন্দু দিয়ে চলে গেল, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি, এটা প্রধান অক্ষ। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন দর্পণে পড়ল? অবতল দর্পণে আপতিত হয়েছে। আপতন হওয়ার পর প্রতিফলন হবে। প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, দেখ দুটো আলোক রশ্মি কোন দর্পণে পড়েছে? অবতল দর্পণে। আপতিত হয়ে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিছে। এই প্রধান অক্ষের উপর যে বিন্দুটাই মিলিত হয়েছে, সেই বিন্দুটাকে কি বলা হয়? ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস। এই বিন্দুটা কি বলা হয়? মুখ্য ফোকাস। অবতল দর্পণে কি হয়? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর কোন নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটা কি বলা হয়? মুখ্য ফোকাস। ঠিক আছে। যেহেতু সমান্তরাল আলোক রশ্মিকে একটা বিন্দুতে পরিণত করে, সেই জন্য এই অবতলটাকে কি বলা হয়? অভিসারী দর্পণ। ঠিক আছে। সমান্তরাল আলোক রশ্মিকে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুলোকে কি করে? একটা বিন্দুতে পরিণত করে। একটা বিন্দুতে পরিণত হচ্ছে, সেই এটা কি বলা হয়? অভিসারী দর্পণ। ঠিক আছে। আর একটা আমরা পড়েছিলাম অপসারী। অপসারী বলতে কেন্দ্রের দিকে করছে, একটা কেন্দ্র অভিমুখী বলতে পারি। একটা কেন্দ্রের অভিমুখী মানে একটা কেন্দ্রের দিকে করছে। অবতল দর্পণকে অভিসারী বলা হয়, আর এখানে আবার উত্তল লেন্সকে বলা হবে। ওগুলাতে গলে যায়। ঠিক আছে। তো ছবিগুলো মনে রাখবি, তাহলে হয়ে যাবে। এটা কোন দর্পণ? উত্তল। তো এটার মধ্যবিন্দু কি বলা হয়? মধ্যবিন্দুকে মেরু। মধ্যবিন্দুকে মেরু বলা হয়। আর এই যে গোলীয় দর্পণটা কোন গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র কি বলা হয়? এটার বক্রতা কেন্দ্র এইদিকে হোক। তো এই যে বক্রতা কেন্দ্র আর এই যে মেরু কি বলা হয়? সংযোজক সরলরেখাকে প্রধান অক্ষ। তাই তো। এইবার দেখ আলোক রশ্মি গুলো, এই আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এখানে পড়ার পর, ঠিক আছে, এই দিক বরাবর চলে যাবে। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এরকম ভাবে পড়ল। ঠিক আছে। পড়ার পর এদিকে চলে গেল। আবার দেখ এই সমান্তরাল আলোক রশ্মি, এটা তো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। পড়ার পর হয়তো এই পথ দিয়ে চলে গেল। ঠিক আছে। তাহলে দেখ কোথাও মিলিত হয় নাই। কোথাও কি মিলিত হয়েছে? কোথাও মিলিত হয় নাই। তাই তো। তো এইখানে যদি আমরা চোখ রাখি এই জায়গাতে, তাহলে মনে হবে এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মি তো সরল রেখায় চলে। যদি কেউ এখানে চোখ রাখে, তার তো মনে হবে আলোটা কোনো এইরকম কোন বিন্দু থেকে আসছে, প্রধান অক্ষের উপর এরকম কোন বিন্দু থেকে আসছে বলে তার মনে হবে কিনা। আবার দেখ এই আলোক রশ্মিটা এই দিক বরাবর চলে গেছে। তার মানে এই আলোক রশ্মিটা যদি এরকম ভাবে চলে যায়, ঠিক আছে,
এই আলোক রশ্মিটা যদি এরকম ভাবে চলে যায়, এইখানে যদি এবার কেউ চোখ রাখে, তার কি মনে হবে আলোটা সরল রেখায় চলে, আলো তো সরল রেখায় চলে, তাহলে তার মনে হবে যে এরকম কোন বিন্দু থেকে এই আলোটাও আসছে। তাহলে দেখ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি বলতে পারি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি কোন দর্পণে পড়েছে? উত্তল দর্পণে আপতিত হয়েছে। আপতন হওয়ার পর প্রতিফলন না প্রতিসরণ? প্রতিফলিত হয়ে এই যে প্রতিফলিত রশ্মিগুলো দেখ মনে হচ্ছে প্রধান অক্ষের উপর এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এরকম ভাবে ছড়ে যাচ্ছে মনে হচ্ছে। সমান্তরাল ভাবে পড়লেও প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি কোন দর্পণে পড়েছে? উত্তল দর্পণে। প্রতিফলন হবে, প্রতিফলিত হওয়ার পর এই প্রতিফলিত রশ্মিগুলো মনে হচ্ছে এই প্রধান অক্ষের উপর এই বিন্দুটা থেকে, এই নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দু থেকে কি অপসৃত হচ্ছে আদৌ? আমাদের মনে হচ্ছে এই বিন্দু থেকে অপসৃত সত্যি সত্যি হয়, কিন্তু এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। যেহেতু উত্তল দর্পণ সমান্তরাল রশ্মিকে অপসারী করে দেয়, সেই জন্য এটাকে এই দর্পণটা কি বলা হয়? অপসারী দর্পণ। হ্যাঁ ওইটা শুন, যেটা লিখেছিস ওইরকম ভাবে লিখবি, সেখানে শেষে লিখে দিবি যেহেতু উত্তল দর্পণে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তল দর্পণে প্রতিফলন হওয়ার পর কি হয়? অপসারী হয়। মানে না লিখবি উত্তল দর্পণ সমান্তরাল রশ্মিগুচ্ছকে অপসারী করে দেয়। অপসারিত সত্যি সত্যি করে, এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। লিখবি উত্তল দর্পণ যেহেতু উত্তল দর্পণ সমান্তরাল আলোক রশ্মিকে অপসারী করে দেয়, দেখ অপসৃত করেও দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। যেহেতু সমান্তরাল রশ্মিকে অপসারী করে দেয়, সেই জন্য আমরা উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলবো। প্রশ্ন পড়ে এরকম, কোন দর্পণকে অপসারী দর্পণ বলে ও কেন বলে? কেননা সমান্তরাল আলোক রশ্মি কার সঙ্গে সমান্তরাল? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে উত্তল দর্পণ। প্রতিফলনের পর উত্তল দর্পণ কি করে? সেগুলোকে অপসৃত করে দেয়, তাই তো? সেই জন্য এই দর্পণটা কি বলা হয়? অপসারী দর্পণ। এইটা মেরু আর এইটা হচ্ছে ফোকাস। এই মেরু আর ফোকাস এই দূরত্বটা কি বলবো? ফোকাস দূরত্ব। মেরু থেকে ফোকাসের দূরত্বটাকে কি বলা হয়? ফোকাস দূরত্ব। যে কোনো দূরত্ব কোথা থেকে মাপা হয়? মেরু থেকে। ফোকাস তল কাকে বলে করেছিস? এবার হচ্ছে গৌণ ফোকাস, অবতল দর্পণের গৌণ ফোকাস। গৌণ ফোকাস এতটা প্রশ্ন পড়ে না, ঠিক আছে, তাও আমরা বলে দিচ্ছি। যদি বলে গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা, তাহলে দুটাকে মিক্স করে লিখতে হবে। দুটাকে মিক্স করে কিরকম? প্রধান অক্ষের হ্যাঁ একটাতে কি হচ্ছে? মিলিত হচ্ছে, আর একটাতে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দেখবি এই দুটো আলাদা আলাদা করে কেন পড়লাম, আলাদা আলাদা যদি করা হয়ে যায় তাহলে একসাথে নিজেরাই করে নিতে পারবি, ঠিক আছে? উত্তল আর অবতল আলাদা করে দিচ্ছি। গলীয় দর্পণ মুখ্য ফোকাস, শুধু গলীয় দর্পণের মুখ্য ফোকাস আলি আমরা একটা করাই দেবো। যদি গলীয় দর্পণের মুখ্য ফোকাস আছে, হ্যাঁ হ্যাঁ আর ছবি লাগবে কিন্তু, ঠিক আছে? দেখ এটা হচ্ছে অবতল দর্পণের গৌণ ফোকাস, আমরা পড়লে মুখ্য ফোকাস। যদি প্রশ্ন আসে মুখ্য ফোকাস বা ফোকাস, তখন ওইটা লিখবো, গৌণ ফোকাসের সংজ্ঞা লিখবো না। যদি আলাদা করে বলে দেয় যে অবতল দর্পণের গৌণ ফোকাস কাকে বলে, তখন এটা লিখবো। যদি বলে ফোকাস কাকে বলে, ওই মুখ্য ফোকাসই লিখবো আমরা, ঠিক আছে? এটা কি দর্পণ? অবতল দর্পণ। এই গলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু। এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। আর এই দুটো সংযোজক সরল রেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ। আমি ধরে নিলাম, ঠিক আছে, এরকম জায়গাটাতে বক্রতা কেন্দ্র ধরেছি, তো তার আগে এরকম জায়গাতে আমি ফোকাস ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এই জায়গাটা ফোকাস হচ্ছে, বক্রতা কেন্দ্র একটু দূরে ধরছি, এই জায়গায় বক্রতা কেন্দ্র একটু দূর দিকে ধরলাম,
ঠিক আছে। আর এই জায়গাতে আমরা কি ধরলাম, ফোকাস, ঠিক আছে। এইবারে কি করব রাজ, এইখানে যদি আমরা কোন তলকে রাখি, দেখ মুখ্য ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের সঙ্গে লম্বাভাবে যদি কোন তলকে রাখা হয়, সেই তলটা কি বলা হয়, ফোকাস তল বলা হয়। কেননা ফোকাসে রাখছি যে তলটাকে কাল্পনিক ভাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফোকাস তলটা ছবিটা আঁকছি, ঠিক আছে। এটা ফোকাস তলটা লিখলাম মুখ্য ফোকাস বিন্দুতে। এবার ওইরকম ভাবে তো আঁকা যাবে না, এরকম ভাবে 3D তে বটে, ঠিক আছে, 2D তে রাখা যাবে না। এবার দেখ প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল কোনো আলোক রশ্মি আসে, যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আসে তাহলে সব ফোকাস বিন্দুতে মিলিত হয়। কিন্তু এই আলোক রশ্মিগুলা দেখ নিজেদের মধ্যে সমান্তরাল। এই দুটো আলোক রশ্মিকে একটু ভালো করে লক্ষ্য কর, এই দুটো আলোক রশ্মি নিজেদের মধ্যে সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। বলতে পারি প্রধান অক্ষের সঙ্গে আনত কোণে পড়ছে, মানে কোণে পড়ছে, প্রধান অক্ষের সঙ্গে কোণে পড়ছে, কিন্তু এরা নিজেদের মধ্যে, তাহলে বলতে পারি সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে পড়লে, বলতে পারি কিনা, এই দুটো তো সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে আনত ভাবে পড়ছে, মানে কোণে পড়ছে। তো যদি এরকম ভাবে দেখ, ওরা যখন নিজে সমান্তরাল হচ্ছিল, প্রধান অক্ষের সঙ্গেও যখন সমান্তরাল হচ্ছিল তখন ফোকাস বিন্দুতে মিলছিল। কিন্তু যদি নিজেদের মধ্যে সমান্তরাল হয় কিন্তু প্রধান অক্ষের সঙ্গে আনত হবে, দেখ সমান্তরাল আলোক রশ্মি গুলো কেমন পড়ছে, এই দুটোই সমান্তরাল আলোক রশ্মি তো এইভাবে পড়ছে, নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে আনত ভাবে যদি পড়ে, তাহলে এইখানে পড়ার পর হয়তো এরকম জায়গাতে কোনো জায়গাতে মিলিত হলো, এরকম জায়গাতে মিলিত হলো, মানে ফোকাস তলটাতে মিলিত হবে, এই ফোকাস তলেরই কোনো না কোনো জায়গাতে মিলিত হবে। এই যে ফোকাস তলের যে জায়গাটাতে মিলিত হচ্ছে এইটাকেই বলা হয় গৌণ ফোকাস। এটা কি বলা হয়, গৌণ ফোকাস। গৌণ ফোকাস বুঝতে পেরেছিস? সমান্তরাল আলোক রশ্মি, দেখে দুটো সমান্তরাল আলোক রশ্মি কিভাবে পড়ছে, প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে পড়লে ফোকাস তল, এই আলোক রশ্মিগুলো ফোকাস তলে যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটা কি বলা হয়, গৌণ ফোকাস। কোন দর্পণের, অবতল দর্পণের। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কি মিলিত হয়? উত্তল দর্পণের ক্ষেত্রে মনে হয়, আর এই দর্পণের ক্ষেত্রে কি হয়, সত্যি মিলিত হয়। তাহলে দেখ এই দুটো সমান্তরাল আলোক রশ্মি, তাহলে বলতে পারি সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে পড়লে কার উপরে, ফোকাস তলের উপরে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা কি বলা হয়, গৌণ ফোকাস। আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে কেমন ভাবে পড়েছে, আনত ভাবে, কোণে পড়েছে, দেখ হেলে পড়েছে। সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে পড়লে কোন দর্পণে, অবতল দর্পণে প্রতিফলনের পর এই যে রশ্মিগুলো আছে এগুলো প্রতিফলিত রশ্মি ফোকাস তলের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে গৌণ ফোকাস বলে। বুঝতে পারছিস? আলোক রশ্মি অবতল দর্পণের গৌণ ফোকাস বলে। হ্যাঁ, অবতল দর্পণের গৌণ ফোকাস লিখেছিস। এবারে হচ্ছে উত্তল দর্পণের গৌণ ফোকাস। দেখ উত্তল দর্পণের গৌণ ফোকাস, উত্তল দর্পণের গৌণ ফোকাস। এটা কোন দর্পণ, উত্তল দর্পণ। এর মধ্যবিন্দু কি বলা হয়, এটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়, বক্রতা কেন্দ্র। আর এই দুটোকে যদি সংযোজক করি ওটাকে বলা হয় প্রধান অক্ষ। এবারে ব্যাপার হচ্ছে যে ফোকাস কোন দিকে থাকবে, এই দিকে না এইদিকে, ফোকাস কোন দিকে থাকবে, এইদিকে। তো তাহলে আমি এরকম জায়গাতে ফোকাস ধরে নিচ্ছি, ঠিক আছে, এরকম জায়গাতে আমি ফোকাস ধরে নিচ্ছি।
এটা বক্রতা কেন্দ্র যদিও, তো বক্রতা কেন্দ্র আমি একটু দূর দিকে ধরে নিচ্ছি আর এটাকে ফোকাস ধরে নিচ্ছি, তাহলে এইখানে ফোকাস তলটা হবে। এই যে ব্লু কালারের তলটা যেটা লিখছি সেটা কি তল? এই তলটাকে বলা হয় ফোকাস তল, কেননা ফোকাস বিন্দুতে রেখেছি, এই বিন্দুটাকে ফোকাস ধরে নিলাম আর বক্রতা কেন্দ্র একটু দূর দিকে সরাই দিলাম, তাহলে এটা হচ্ছে ফোকাস। আলোক রশ্মি এই দিক থেকে পড়বে না ওই দিক থেকে? এই দিক থেকে। দেখ এটা উত্তল দর্পণের গৌণ ফোকাস পড়ছে, তার মানে আলোক রশ্মি গুলা কিভাবে পড়বে? এরা নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে পড়ছে। নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে পড়ে, ঠিক আছে? তাহলে দেখ এই আলোক রশ্মিটা এখানে পড়ার পর নিশ্চয়ই ছড়ে যায়, উত্তল দর্পণে কি হয়? ছড়ে অপসৃত করে দেয় না? তাহলে এখানে পড়ার পর অপসৃত করে দেবে, এটা এদিকে চলে যাবে, আর এইটাও এখানে পড়ার পর এরকম ভাবে ধর চলে গেল, ঠিক আছে? দেখ বুঝতে পারছিস কি? এই আলোক রশ্মিটা সমান্তরাল পড়লো, ঠিক আছে? এটা আপতিত রশ্মি, এটাও আপতিত রশ্মি, এই দুটো দেখ, এইটা আর এইটা, এই দুটো কি আপতিত রশ্মি সমান্তরাল বটে? এটা সমান্তরাল আলোক রশ্মি, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে কিভাবে পড়েছি? আনত ভাবে। এইখানে পড়ার পর এই আলোক রশ্মিটা এইদিকে চলে গেছে, কেন ছড়ে দিবে, ঠিক আছে? আর এটাও কি করেছে? এদিক বরাবর চলে গেছে। যদি এগুলো ডট ডট লাইনে বাড়াই আমরা, ঠিক আছে, তাহলে হয়তো এটাকে আর একটু ছড়াইতে হতো, এইদিকে ছড়াই দিলাম, তাহলে দেখবি ডট ডট লাইনে বাড়াতে বাড়াতে এরকম কোন একটা জায়গাতে এসে মিলবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি সমান্তরাল আলোক রশ্মি কেমন ভাবে পড়েছি? প্রধান অক্ষের সঙ্গে। সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে পড়ার পর এটা কি বটে? ফোকাস তল। প্রতিফলনের পর ফোকাস তলের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, দেখ অপসৃত হচ্ছে এই বিন্দুটা থেকে, এই 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 রশ্মিগুলো দেখ, এইটা আর এইটা মুছে দিচ্ছি আর একবার লিখছি, ঠিক আছে? এইটা আর এইটা দেখ ভালো করে, সমান্তরাল পড়েছিল আলোক রশ্মিগুলো, এই কালো রশ্মিগুলো, এটা সমান্তরাল আলোক রশ্মি। সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে কেমন ভাবে পড়েছে? আনত ভাবে। আনত ভাবে পড়ার পর প্রতিফলন হয়েছে। এটা কি দর্পণ? উত্তল দর্পণে কি হয়? প্রতিফলন হয়, দর্পণে প্রতিফলন হয়। প্রতিফলনের পর দেখ আলোগুলো দেখ ছড়ে গেছে, এটা ভালো করে লক্ষ্য কর, অপসৃত হয়ে গেছে। তো এইগুলোকে যদি আমরা ডট ডট লাইনে বাড়াই তো দেখছি গৌণ, এই যে ফোকাস তল আছে না, ফোকাস তলের কোন একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই যে বিন্দুটা থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে উত্তল দর্পণের গৌণ ফোকাস বলে। বুঝতে পারিস কি? ছবিটা মিলছিল না, সেই জন্য দুবার মোছা করতে হলে, ঠিক আছে? তাহলে দেখ বলতে পারি সমান্তরাল আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে পড়লে, আনত ভাবে আপতিত হলে, আনত ভাবে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি দেখ, প্রতিফলিত রশ্মিগুলো দেখ, এরকম জায়গা থেকে প্রতিফলিত রশ্মিগুলো অপসৃত হচ্ছে, প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো ছড়ে যাচ্ছে, তাহলে অপসৃত হচ্ছে। তো আমরা ডট ডট লাইনে যখন বাড়ালাম তখন দেখলাম এই বিন্দুটা থেকে অপসৃত হচ্ছে, আর এই বিন্দুটা কোথায়? ফোকাস তলে। তাহলে ফোকাস তলের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে কি বলা হয়? উত্তল দর্পণের গৌণ ফোকাস। মুখ্য ফোকাস কটা থাকে দর্পণের ক্ষেত্রে? মুখ্য ফোকাস একটাই থাকে। এই শুনলে মুখ্য ফোকাসটা যেটা আমরা আগের দিন পড়েছি সমান্তরাল পড়েছিল, কার সাথে সমান্তরাল ছিল? সমান্তরাল প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়ার পরও একটা বিন্দুতে মিলিয়ে দিতে হচ্ছিল, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হচ্ছিল। যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়ে সব কি হবে? একটা বিন্দুতে মিলিত হবে। তার মানে বলতে পারে মুখ্য ফোকাস একটাই থাকে, কিন্তু গৌণ ফোকাস এই যে ফোকাস তলের উপর যে কোনো জায়গাতেই গঠিত হতে পারে, তাই তো? পুরো ফোকাস যে তলটা আছে এই পুরা তলটাতেই মিলিত হতে পারে,
হয়তো এরকম সমান্তরাল ফেলেছি, আমি সমান্তরালটা একটু এরকম আলাদা কোণে ফেললাম, তখন অন্য জায়গায় মিলিত হবে। তাহলে এই যে ফোকাস তলের যে কোনো জায়গাতে হতে পারে গৌণ ফোকাস, তার মানে বলতে পারি যে গৌণ ফোকাসের সংখ্যা অসীম। গৌণ ফোকাসের সংখ্যা অসীম, কেননা এই ফোকাস তলটাতে যে কোনো জায়গাতে হতে পারে, ঠিক আছে। কিন্তু মুখ্য ফোকাস সবসময় একটা থাকবে গলীয় দর্পণে। গলীয় দর্পণে মুখ্য ফোকাস সবসময় একটা, কিন্তু গৌণ ফোকাস অসীম। গৌণ ফোকাস অসীম কেন অসীম বুঝতে পারলে কি, এই ফোকাস তলে যে কোনো জায়গাতেই তো মিলিত হতে পারে। এই আলোক রশ্মি গুলো এইখানে মিলিত কোনো ইয়ে নেই। আমি এখানে ধর এইটা যত কোণে ফেলছিলাম, একটু বেশি কোণে ফেললাম বা কম কোণে ফেললাম, তখন তো আলাদা আলাদা জায়গায় মিলিত হবে। তাহলে আমরা বলতে পারি যে ফোকাস তলে যে কোনো বিন্দুতেই মিলিত হতে পারে। তার মানে অনেকগুলো বিন্দু হতে পারে, তো একটা তলটা তো কতগুলো বিন্দু হতে পারে, অনেক বিন্দু হতে পারে। তার মানে আমরা বলতে পারি যে গৌণ ফোকাস অসংখ্য, কিন্তু মুখ্য ফোকাস সবসময় একটা, কেন সমান্তরাল হওয়ার পর তো সব একটা বিন্দুতেই মিলিত হবে, ঠিক আছে। তাহলে লিখলে মুখ্য ফোকাসের সংখ্যা একটি আর গৌণ ফোকাসের সংখ্যা হচ্ছে অসীম। না দেখা হয়নি, আমি আজকে দিয়ে দেবো। রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন, ঠিক আছে। রৈখিক বিবর্ধন সমান রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্যের জায়গায় আমরা প্রতিবিম্বের উচ্চতা লিখতে পারি, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এখানে লিখতে পারি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, যে কোনো একটা লিখতে পারিস। প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, বা প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। আমরা দূরত্ব দিয়ে লিখছি, ঠিক আছে, লিখে নিতে পারিস। আমি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব লিখতে পারি। তাহলে রৈখিক বিবর্ধন কি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব কোথা থেকে, মেরু থেকে। বস্তু দূরত্ব মেরু থেকে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব লিখতে পারি, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। দেখ যেমন a ইজ টু বি কে a বাই বি লেখা যায়, এটাকে বলতে পারি a আর b এর অনুপাত, এটাকে a ও b এর অনুপাত বলা যায়। সেরকম এইটাকেও আমরা লিখতে পারি প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। যেমন এটা দেখ a বাই b টাকে লেখা যায় তো a ইজ টু বি, বা a আর b এর অনুপাত। সেই রকম এটাকে আমরা লিখতে পারি যে প্রতিবিম্ব দূরত্ব ও বস্তু দূরত্বের অনুপাতকে কি বলা হয়, রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধনকে m দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এরকম লিখে নিবি, রৈখিক বিবর্ধন হচ্ছে কাকে বলে, প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের অনুপাতকে কি বলা হয়, রৈখিক বিবর্ধন। তাহলে আমরা এইটুকু মনে রাখবো, রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের অনুপাতকে কি বলা হয়, রৈখিক বিবর্ধন। লিখলে প্রতিবিম্ব দূরত্ব ও বস্তু দূরত্বের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব। দেখ এই রৈখিক বিবর্ধন, ঠিক আছে, তিনটা কেসে হইতে পারে। কেস 1, ঠিক আছে, কেস 1, কেস 2, কেস 3। দেখ হতে পারে প্রতিবিম্ব দূরত্ব, একটা দাঁড়া, প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব সমান হতে পারে, প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব সমান হতে পারে।
তাহলে রৈখিক বিবর্ধন, আমি এম লিখে দিচ্ছি, ঠিক আছে? রৈখিক বিবর্ধন তোরা পুরোটা লিখবি। রৈখিক বিবর্ধন প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব, তাহলে উপরেও যা হবে নিচেও তাই হবে তো। উপরে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, আর এই দুটোই কি বটে? উপরে যদি এক্স হয় নিচেও কত হবে? কাটাকাটি মানে 1 হবে, সমান হবে। তার মানে এম সমান কি হবে? 1 হবে। বল বুঝতে পারছিস কিনা? তাহলে এটা কি হবে? এম সমান 1। লেখা তোদের পর্যন্ত। এখানে যেমন এক্স ধরে নিলাম, ঠিক আছে? এক্স মান দিয়েছিল না, এখানে বলেছিলাম যে প্রতিবিম্ব আর বস্তু সমান, এটা এক্স হলে এটাও এক্স হবে, সেই জন্য আমরা কাটে দিয়েছিলাম। এক্স ওই জন্য ধরেছি, ঠিক আছে? তাহলে তখন রৈখিক বিবর্ধন কত হবে? তাহলে বলতে পারি প্রতিবিম্ব দূরত্ব আর বস্তুর দূরত্ব সমান হলে রৈখিক বিবর্ধন 1 হয়। এইবারে ধর প্রতিবিম্বের দূরত্ব বস্তুর থেকে বড়, বস্তুর দূরত্ব থেকে প্রতিবিম্বের দূরত্ব বড়, তাহলে এদিকে দেখা, রৈখিক বিবর্ধন সমান কি? প্রতিবিম্ব বাই বস্তু। কোনটা বড়? প্রতিবিম্ব। যদি উপরেরটা বড় হয় তাহলে রৈখিক বিবর্ধন একের থেকে বড় হবে না একের থেকে ছোট হবে? একের থেকে বড় হবে। কেননা যে কোনো ভগ্নাংশের উপরটা যদি বড় হয়, দেখ উপরটা বড়, ভাগ করে দেখলে উপরটা বড়, তো উপরটা বড় হলে একের থেকে বেশি হয়, তো 1 কিছু একটা হবে, ঠিক আছে? তার মানে উপরেরটা বড়। দেখ এখানে কি বলেছি, দেখ প্রতিবিম্বের দূরত্ব বড় কার থেকে? তোরা এরকম লেখবি পুরোপুরি যে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের থেকে বড় হলে, তাহলে প্রতিবিম্বেরটা বড় মানে উপরেরটা বড়, তাহলে উপরেরটা যদি বড় হয় তাহলে রৈখিক বিবর্ধন একের থেকে বেশি হবে। পুরোপুরি লেখবি এরকম ভাবে। দেখ প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্ব থেকে, প্রতিবিম্বের দূরত্ব বড় বস্তুর দূরত্বের থেকে, তাহলে এম সমান কি বলে? দেখ প্রতিবিম্ব বাই বস্তু, মানে উপরেরটা কি হবে? বড় হবে, এটা বড় আর এটা ছোট, তার মানে এম গ্রেটার দেন 1 হবে। এম একের থেকে বড় হবে, লিখলি? দেখ এইটা আমরা করেছিলাম প্রতিবিম্বের দূরত্বটাকে বড় করেছিলাম। এই কেস 3 তে ধরলাম বস্তু দূরত্ব বড়, বস্তু দূরত্ব নিচে আছে, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের থেকে, প্রতিবিম্বের দূরত্ব থেকে বড়। আমি ধরে নিলাম বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব থেকে বড়। বস্তু দূরত্ব বলতে নিচেরটা, তাহলে যে কোনো ভগ্নাংশের যদি নিচটা বড় হয়, নিচেরটা বড় হয় উপরেরটা ছোট হয়, তখন এম লেস দেন 1 হবে, মানে একের থেকে ছোট হবে, এম লেস দেন 1 হবে। দেখ কি বলেছে, দেখ বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব থেকে বড়, বস্তু দূরত্বটা বড়, বস্তু দূরত্ব বলতে নিচেরটা, নিচেরটা যদি বড় হয়, দেখ যে কোনো ভগ্নাংশ আমি লিখছি 2/3, এটা কি একের থেকে ছোট হবে না বড় হবে? 2/3 ভাগ করলে দেখবি 0.66 এরকম আসবে, তার মানে একের থেকে ছোট। তার মানে বলতে পারি ভগ্নাংশের যদি নিচটা বড় হয়, এদিকে দেখা, বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব থেকে বড়, বস্তু দূরত্বটা বড় মানে নিচেরটা বড়, ভগ্নাংশের নিচেরটা বড় হলে রৈখিক বিবর্ধন কি হয়? একের থেকে ছোট। এটা গ্রেটার দেন লেস দেনটা বুঝতে পারছেন নাকি? এইটা কি বলবো, এখানে এমটা বড় না ছোট? বড়। তাহলে এম গ্রেটার বলতে পারি দেন 1, বুঝতে পারছিস কিনা? এম গ্রেটার দেন 1, এখানে এম তো বড়, তাহলে এম প্রথমে আছে এম, তারপর গ্রেটার দেন 1, এম এটা লেস দেন, এম তো ছোট, এম লেস দেন 1। ক্লাস 10 এ গ্রেটার দেন লেস দেন বুঝাইছি। পরের প্রশ্ন লেখ, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন 2.5 বলতে কি বোঝো?
ওইটা অ্যান্সার হলো কি? আর আমি যদি সেম প্রশ্ন দিই প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন 2.2 বলতে কি বুঝবে, তাও তুই লিখবি এখানে বোঝা যাচ্ছে যে প্রতিবিম্বের দূরত্ব বস্তু দূরত্ব থেকে বড়। কি লিখতে হবে শুন, আমরা কি বলেছি দেখ, এটা জানি কিনা আমরা, রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, এটা আমরা জানি। কিন্তু এখানে প্রশ্নতে দিয়ে আছে রৈখিক বিবর্ধন আড়াই বলতে কি বোঝো, রৈখিক বিবর্ধন আড়াই বলতে কি বোঝো, এই রৈখিক বিবর্ধন আড়াই, তাহলে রৈখিক বিবর্ধনটা মুছে দিলাম। এই জায়গায় কত বলা আছে? 2.5। ঠিক আছে, তার মানে আমরা এখানে বলতে পারি বস্তু প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্বের অনুপাত আড়াই। তাহলে প্রথমে লিখবি রৈখিক বিবর্ধন 2.5 বলতে বোঝায় যে প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্বের অনুপাত 2.5। বুঝতে পারলি কি? আমরা এখানে লেখা ছিল রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, কিন্তু প্রশ্নটা কি বলেছে রৈখিক বিবর্ধন 2.5 বলতে কি বোঝো, তাই এখানে 2.5 লিখে দিয়েছি। গোলীয় দর্পণের অভিলম্ব অঙ্কন। গোলীয় দর্পণের অভিলম্ব গোলীয় দর্পণের অভিলম্ব অঙ্কন। এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু। এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। ঠিক আছে, আর এই যে বক্রতা কেন্দ্র আর মেরু এই দুটোকে যদি যোগ করে দিই প্রধান অক্ষ। ঠিক আছে, দেখ আমরা এটা উত্তল বা অবতল আলাদা করে বলিনি, শুধু গোলীয় বলছি, সেই জন্য দেখ প্রলেপ দিনি। ঠিক আছে, গোলীয় দর্পণ। ঠিক আছে, প্রলেপ দিয়ে দিই। ঠিক আছে, যে কোনো একদিকে একটা যে কোনো দর্পণের ক্ষেত্রে, অবতলের ক্ষেত্রে আমরা বলছি। ঠিক আছে, এটা অবতল দর্পণ। এটা কি বলা হয়? মেরু। বক্রতা কেন্দ্র, সংযোজক সরলরেখাকে প্রধান অক্ষ। এই যে ভালো করে শুনবি, এইটাকে তো বক্রতা কেন্দ্র, কেন্দ্রের ইংরেজি সেন্টার, তাহলে এটাকে সি দিয়ে লেখা হয়। ঠিক আছে, যদি বলা হয় যে এই জায়গাতে অভিলম্ব অঙ্কন করো, এই জায়গাতে মানে যে বিন্দুটাই ধর, এই বিন্দুটাই বললে অভিলম্ব অঙ্কন করো, এই বিন্দুতে কি বললো? অভিলম্ব অঙ্কন করো এই বিন্দুতে। তাহলে কি করবো দেখ, এই যে বক্রতা কেন্দ্র আর এই যে বিন্দুটা একটি বলেছে সেই বিন্দুটাকে কি করবো আমরা? যোগ করে দেবো, এটাই অভিলম্ব। তার মানে অভিলম্ব টানতে হলে বক্রতা কেন্দ্র থেকে সোজা টানতে হবে আমাকে সেই বিন্দুতে। বুঝতে পারছিস কিনা? এটা লম্ব কিভাবে হলো, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এই যে আমরা গোলীয় দর্পণ পড়ছি, গোলীয় দর্পণ কি হয় দেখ, আমরা যদি ছোট ছোট টুকরো করি, একদম ছোট ছোট টুকরো, দেখ এই ছোট টুকরোটাকে যদি আমরা দেখি তাহলে এই টুকরোটা সমতল বটে। আবার দেখ এই যে এই জায়গাটা দেখ, পুরোটা দেখতে গেলে গোলীয় মনে হচ্ছে, কিন্তু আমি যদি এইটুকু এইখান থেকে এইটুকু কাটি, খুবই ক্ষুদ্র, এই অংশটা কি হবে? অনেকটা সমান্তরাল হবে কিনা? সমতল তো হবে। ঠিক আছে, যে কোনো জায়গাতে তুই যদি কাটিস তাহলে সেই জায়গাটা কি হবে? একটা একটা সমতল দর্পণ। আসলে গোলীয় দর্পণ ক্ষুদ্র ক্ষুদ্র সমতল দর্পণ নিয়ে গঠিত। মানে কিরকম ভাবে গঠিত দেখ, এরকম একটা সমতল আছে, এরকম একটা সমতল, এরকম ভাবে সমতল, এরকম ভাবে সমতল। ঠিক আছে, এরকম প্রত্যেকটা সমতল বটে। বুঝতে পারছিস কি? এই যে গোলীয় দর্পণ ক্ষুদ্র ক্ষুদ্র সমতল দর্পণ নিয়ে গঠিত, তাই তো? তাহলে দেখ এই যে এই ক্ষুদ্র অংশটা দেখ, এটা তো সমতল দর্পণ। এই সমতল দর্পণের বক্রতা কেন্দ্র বা বক্রতা ব্যাসার্ধ অনেক দূর কিনা, এটা তো আমি একদম ক্ষুদ্র ধরেছি। এই যে অংশটা বলছি আমরা, সেটা তো খুবই ক্ষুদ্র অংশ, তার তুলনায় এই বক্রতা কেন্দ্র, এই বক্রতা ব্যাসার্ধ অনেক বড়। এই ক্ষুদ্র অংশের তুলনায়, এইটুকু তুলনায় এটা তো অনেক বড়। সেই জন্য আমরা পড়েছিলাম যে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হয়, পড়েছিলাম। বুঝতে পারলে এখন কেন বলেছিলাম আমরা অসীম? কেননা গোলীয় দর্পণ আর কিছুই নয়, কি বটে? ক্ষুদ্র ক্ষুদ্র সমতল দর্পণ নিয়ে গঠিত, তাই তো? তাহলে দেখ একটা সমতল দর্পণ, এইটা সমতল দর্পণ, তাহলে এই সমতল দর্পণটা সাপেক্ষে এইটা অনেক বড়।
যেমন একটা পিঁপড়ার সাপেক্ষে বোর্ডটা অনেক অসীম, যদি ওকে ছাড়ি দেওয়া হয় এখানে, তাহলে চারিদিকে এই বোর্ডটাই দেখতে পাবে, কেউ ভাববে পুরো পৃথিবী জুড়ে এরকম বোর্ডেই আছে, ঠিক আছে। তাহলে এইটা সাপেক্ষে এই বক্রতা কেন্দ্রটা অনেক বড়, তার মানে অসীম বলতে পারি। সেই জন্য আমরা পড়েছিলাম সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম, বুঝতে পারলি? তাহলে এই এই জায়গাটা কেন লম্ব হচ্ছে, কেন এটাও একটা ক্ষুদ্র সমতল দর্পণ, তাহলে 90 ডিগ্রি হবে, বুঝতে পারছিস কিনা? যেমন এই জায়গাতে কেন্দ্র আছে, এটা সমতল দর্পণ, দেখ 90 ডিগ্রি হবে, হবে না, হবে না? আর এরকম ছোট ছোট সমতল দর্পণ নিয়েই তো গঠিত গলি দর্পণ, ঠিক আছে। তাহলে অভিলম্ব যদি অঙ্কন করতে বলা হয়, আমরা বক্রতা কেন্দ্র থেকে সরল রেখাটা নিব সেই বিন্দুতে, কোনো অসুবিধা নেই তো, এইটাই অভিলম্ব, ঠিক আছে। আর অভিলম্বটা যদি আরো ভালো করে বুঝতে চাস, তাহলে আমরা প্রথমে আপতিত রশ্মিটা নিই। এদিকে দেখা, ও এ কে আমরা আপতিত রশ্মি বলতে পারি। ও এ, এই রশ্মিটা পড়ছে, ও এ হচ্ছে আপতিত রশ্মি, কোন বিন্দুতে পড়ছে? এ বিন্দুতে পড়ছে। এখানে পড়ার পর প্রতিফলন হবে, প্রতিফলনের পর হয়তো এই পথ দিয়ে ঘুরে গেল, তাহলে এ বি এটা কি রশ্মি? ও এ আপতিত রশ্মি, এ হচ্ছে আপতন বিন্দু, আর এ বি হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবারে যদি বলা হয় এখানে অভিলম্ব কত, মানে কোনটা, এখান থেকে, তাই তো, এটা ডট ডট লাইন, তাহলে আমরা দেখ বলতে পারি এটা অভিলম্ব। অভিলম্ব কোথায় টানা হয়? আমরা প্রতিফলনের সূত্রে পড়েছিলাম, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব পড়েছিলাম। আর এটা আপতন বিন্দু নয় কি? তাহলে আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করেছি। এই কোণটাকে কি কোণ বলা হয়? এই কোণটাকে প্রতিফলন কোণ। তাহলে গলীয় দর্পণের অভিলম্ব যদি টানতে হয়, তাহলে বক্রতা কেন্দ্র থেকে আপতন বিন্দু পর্যন্ত সরল রেখা টানতে হবে। এটা এক লাইন লিখবি তো লিখিলি, আর যদি মনে রাখবে তাহলে রাখতে পারিস যে বক্রতা কেন্দ্র থেকে আপতন বিন্দু পর্যন্ত, গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র থেকে আপতন বিন্দু পর্যন্ত যদি আমরা সরল রেখা টানি, সেটা হবে অভিলম্ব। পরেরটা লেখ, আলো, আলো বক্রতা কেন্দ্র থেকে দর্পণে পড়লে, আলো বক্রতা কেন্দ্র থেকে দর্পণে আপতিত হলে, পড়লে আলো দর্পণ থেকে বক্রতা কেন্দ্রে আপতিত হলে, আলো বক্রতা কেন্দ্র থেকে দর্পণে আপতিত হলে, যে কোনো দর্পণ, অবতল দর্পণে আপতিত হবে, অবতল দর্পণ লিখতে পারিস, উত্তল দর্পণে আপতিত হবে না। এদিকে দেখ, এটা তো বক্রতা কেন্দ্র, আলো বক্রতা কেন্দ্র থেকে দর্পণে পড়বে, আলো বক্রতা কেন্দ্র থেকে কোথায় পড়বে? দর্পণে। দেখ এখানে বক্রতা কেন্দ্র, ধর এইখানে কোনো টর্চ টর্চ এরকম ভাবে লাইট রাখা হলো, ঠিক আছে, বক্রতা কেন্দ্র থেকে কোথায় পড়বে? দর্পণে। তার মানে এইভাবে আলোটা যাবে। আলো যদি বক্রতা কেন্দ্রে রাখা হয়, তার মানে আলোটা কিভাবে যাবে? এরকম ভাবে যাবে, এরকম ভাবে যাবে। আর বলতে এটাই অভিলম্ব বলে। এবার একটু আমরা সমতল দর্পণটা মনে করি, ঠিক আছে, সমতল দর্পণ যেটা ঘরে ব্যবহার করা, এই সমতল দর্পণ, তাই তো, এইটা অভিলম্ব হবে, এটা অভিলম্ব হবে তো, এটা অভিলম্ব। এইবারে যদি আলোক রশ্মি এরকম পুরোপুরি লম্ব ভাবে ফেলা হয়, তাহলে সোজাসুজি চলে যাবে কিনা এই পথেই, যে পথে পড়বে সেই পথেই চলে যায়। কোন আয়নাতে দেখবি সোজাসুজি টর্চ ইয়ে করবে, সোজাসুজি যদি আমরা আলো ফেলি তাহলে ওই পথ বরাবরই চলে আসে। তাহলে আমরা বলতে পারি দেখ এইটা হচ্ছে সমতল দর্পণটা, ঠিক আছে। সমতল দর্পণে যদি এরকম ভাবে সোজাসুজি আলো ফেলা হয়,
তাহলে আলোটা কিভাবে চলে যাবে, এরকম সোজাসুজি চলে যাবে। কেন? কেন অভিলম্ব বরাবর ফেলছি। এটা অভিলম্ব কিনা? এটা তো অভিলম্ব। দেখ লম্ব 90 ডিগ্রি বটে, এটা অভিলম্ব। তাহলে অভিলম্ব বরাবর যদি আলো ফেলা হয় তাহলে আলো সেই পথ বরাবরই তো ঘুরে যায়। যে পথ বরাবর আলো ফেলা হবে আলো সেই পথ বরাবরই আবার ঘুরে যায়। এটা জানিস না, দেখিস নি কোনোদিন? কোন রেসপন্সই নেই। দেখ এতে দেখ, বক্রতা কেন্দ্র থেকে আলো 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 বক্রতা কেন্দ্র থেকে কোথায় পড়ছে? দর্পণে। আর এইটাই কি অভিলম্ব নয়? তাহলে অভিলম্ব বরাবর আলো পড়ছে। অভিলম্ব বরাবর যদি আলো পড়ে তাহলে কত কোণ দেখবে? দেখ এইটা অভিলম্ব, এইটা অভিলম্ব। আর আলোটা কোন পথ বরাবর পড়ছে? এই পথ বরাবরই পড়ছে। এটা হচ্ছে অভিলম্ব। আর আলোটা কোথায় পড়ছে? অভিলম্ব বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কোণ কখন তৈরি হবে? এইরকম ভাবে, তাই তো? তার মানে এটার কোণ কত? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি বুঝতে পারছিস? এইটা হচ্ছে অভিলম্ব, এটা অভিলম্ব। কেন আমরা আগের ভিডিও আগের কি বলে পড়লাম আগের টপিকটে। কেন বক্রতা কেন্দ্র থেকে যদি কতদূর পর্যন্ত? দর্পণ পর্যন্ত সরল রেখা টানা হয় সেটা কি বটে? অভিলম্ব। তাহলে এইটা অভিলম্ব। আর আলোটাও পড়ছে দেখ এইখান থেকেই, তাই তো? আলোটাও পড়ছে এই জায়গা থেকেই। প্রশ্নটাতে দেখ লেখা আছে যে আলো কোথা থেকে ফেলা হলো? বক্রতা কেন্দ্র থেকে দর্পণে। এইটাই অভিলম্ব। এইটা যেখানে যেখানে আলো পড়বে সেটা তো লম্ব হবে। লম্ব সেটাই শুধু কিটা বুঝতে পারলাম না। বক্রতা কেন্দ্র স্যার মানে ওই দর্পণে যেখানে ফেলে যাবো সেটা তো লম্ব হবে। বা না একটা নির্দিষ্ট বিন্দুতে ফেললে বুঝতে পারলাম না, মানে প্রশ্নটা ঠিক করে বল। স্যার বক্রতা কেন্দ্র থেকে স্যার বক্রতা কেন্দ্র থেকে হ্যাঁ লম্বটা নেওয়া হচ্ছে। স্যার মানে যে কোনো স্থানে স্যার পড়লে ওটা লম্ব হবে না? না 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 না, বক্রতা কেন্দ্র থেকেই পাঠাতে হবে। যদি বলা হয় অভিলম্ব অঙ্কন করো, অভিলম্ব যদি বলে অঙ্কন করো, অভিলম্ব অঙ্কন করতে গেলে বক্রতা কেন্দ্র থেকে আলোটা টানতে হবে। তাহলে এইটা হচ্ছে অভিলম্ব। এবারে ওর মনে হচ্ছে কি জানিস, আমি বুঝতে পারছি ওর প্রশ্নটা। এবারে ওর মনে হচ্ছে যে এইখান থেকে এইটাও তো অভিলম্ব, এইটাও তো ইয়াই বটে, অভিলম্বই বটে। তার মানে আলোটা তখন এরকম ভাবে পড়বে। কেন আলো কি একটা সরল রেখাতে যায়, ঠিক আছে? এখন ধর আমি কোনো বাল্ব রাখলাম, তাহলে আলোটা তো চারিদিকে ছড়েই যাবে। তাহলে আলো শুধুমাত্র কি এই পথটা বরাবরই যাবে? শুধু কি এই পথ বরাবরই যাবে? এই পথ বরাবরই তো যাবে, এই পথ বরাবরই যাবে। তো প্রত্যেকটা পথেই যাবে কিনা? আর প্রত্যেকটাতেই তো লম্ব টানা হবে। যে বিন্দুটাই পড়বে সেই বিন্দুটাতে আমরা টানবো লম্ব। কোনো বুঝতে পারলি কি? আলো তো আর শুধু একটা মাত্র পথ দিয়ে যাবে না, এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যাবে, প্রত্যেকটা পথ দিয়ে যাবে। তাহলে এই পথ দিয়ে যদি যায় তাহলে এইরকম জায়গাতে আপতন হবে। তখন আমরা আপতন বিন্দু আর বক্রতা কেন্দ্র এই দুটোকে যোগ করবো, এটা অভিলম্ব। বুঝতে পারলি কিনা? আরেকবার বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে। ও বলতে চাইছে আমরা এইখানে ফেলাইছিলাম আলোটা, তো ও বলতে চাইছে যদি বক্রতা কেন্দ্র থেকে আলোটা এইরকম জায়গাতে পড়ে তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর এটা হচ্ছে আপতন বিন্দু। আর আমরা জানি বক্রতা কেন্দ্র থেকে কত দূর পর্যন্ত অভিলম্ব টানতে গেলে কি করতে হবে? বক্রতা কেন্দ্র থেকে আপতন বিন্দু পর্যন্ত অভিলম্ব। তাহলে এইটাই অভিলম্ব আর আলো এইটা পথ বরাবরই পড়ছে। তো এবার যদি মনে হলে যে না এই পথ বরাবর যদি না পড়ে, আলোটা যদি এই পথ বরাবর পড়ে, ঠিক আছে, এই পথ বরাবর যদি পড়ে, দর্পণটা ধরে নিলাম এতদূর পর্যন্ত আছে, এই দেখ ও বলতে চাইছে যদি এই আলোটা বাদ দিয়ে আমরা এই আলোটা ধরি তাহলে এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আলোটা এইরকম জায়গাতে পড়ছে, তাহলে এইটা হচ্ছে আপতন বিন্দু, এটা আপতন বিন্দু আর এটা বক্রতা কেন্দ্র। এই দুটোকে যদি যোগ করি তাহলে অভিলম্ব পাবো। আর আলোটাও পড়ছে তো এই পথ বরাবরই। বুঝতে পারছিস কিনা? কি করে কোন হবে? এইটাই তো অভিলম্ব আর আলোটাও তো এই পথ বরাবরই পড়ছে। বুঝতে পারছিস কিনা? অভিলম্ব যদি টানতে হয় তাহলে বক্রতা কেন্দ্র আর আপতন বিন্দুর মধ্যে টানতে হয়। আমরা এইটা ধরেছিলাম, ও বলতে গেছে এই দুটোর মধ্যে কোনটা,
এই দুটোর মধ্যে কেন কোণ ধরবো? আমরা এইটা আগে দেখাইছিলাম, এটা ওর ভাবনাটা বললাম। ও এরকম প্রশ্ন করল যে আলোটা, এবার দেখ এটা করলাম, ঠিক আছে। এইবার ধর কারো প্রশ্ন হতে পারে যে আলোটা এইরকম তুমি কেন ফেললে? আলোটা তো এই পথ বরাবর ফেলতে পারতে। তাহলে আলোটা যদি এই পথ বরাবর আপতন করি, তাহলে এইটা হচ্ছে আপতন বিন্দু আর এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আলো ফেলেছে এই পথ বরাবর, আর যদি আমাকে অভিলম্ব টানতে বলে তাহলে আপতন বিন্দু আর অভিলম্ব এই পথেই তো হবে। তাহলে যে পথ বরাবর অভিলম্ব, ঠিক আছে, সেই পথ বরাবরে, যে পথ বরাবর অভিলম্ব সেই পথ বরাবরই আলো যাচ্ছে। তার মানে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, তাই তো? তাহলে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। আপতন কোণ, প্রতিফলন কোণ পরস্পর সমান। আপতন কোণ যদি 0 হয় তাহলে প্রতিফলন কোণ, বুঝতে পারিস? প্রশ্ন আছে যদি আলো বক্রতা কেন্দ্র থেকে গোলীয় দর্পণে আপতিত হয় তাহলে আপতন কোণ কত, প্রতিফলন কোণ কত? দুটোই 0 হবে। কেন 0 হবে কারণ ব্যাখ্যা দিতে পারবি? পারবি না? কেননা যেটা অভিলম্ব হচ্ছে সেইটাতেই তো আলো পড়ছে। তাহলে আপতন কোণ কত হবে? 0। আর আপতন কোণ যদি 0 হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? কেন? কেননা প্রতিফলনের দ্বিতীয় সূত্রতে লেখা আছে আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান। আপতন কোণ 0 হলে প্রতিফলন কোণ 0ই হবে। আর এটা 0 কেন বুঝতে পারিস? আপতন কোণটা কেন 0? দর্পণের রশ্মির গতিপথ, ঠিক আছে। এদিকে উত্তল, এদিকে উত্তল দর্পণ আর এদিকে হচ্ছে অবতল। এইদিকে অবতল লিখি, ঠিক আছে, সুবিধা হবে। এদিকে অবতল দর্পণ আর এদিকে গলীয় দর্পণ। অবতল, এদিকে উত্তল, ঠিক আছে। এদিকে একটু লক্ষ্য করবে, এই বিন্দুটা কি বলা হয়? মেরু বলা হয়। আর এই বিন্দুটাকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয় প্রধান অক্ষ। ভালো করে শুনবি, যে কোনো আলোক রশ্মি, যদি যে কোনো আলোক রশ্মি সমান্তরাল ভাবে আপতিত হয়, যদি আলোক রশ্মি সমান্তরাল ভাবে আপতিত হয় তাহলে ফোকাস দিয়ে যায়, যে বিন্দুটা দিয়ে যায় সেটা কি বলা হয়? ফোকাস। একদম পুরো মাথায় লোড করিলে, ঠিক আছে। আলোক রশ্মি সমান্তরাল গেলে কোন দিয়ে যায়? সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়। সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়। আলোক রশ্মি সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়। উল্টা ভাবে যদি বলি, আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে পাঠায় তাহলে সমান্তরাল যাবে। সমান্তরাল পাঠালে দেখ, এই আলোক রশ্মিটা এইটার সাথে সমান্তরাল বটে, তাহলে এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণে পড়ার পর কি দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। সমান্তরাল পড়ার পর ফোকাস দিয়ে যায়। লিখিলে আলোক রশ্মি অবতল দর্পণে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হলে ফোকাস দিয়ে যায়। সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়। আর উল্টা ভাবে ফোকাস দিয়ে গেলে সমান্তরাল যায়। সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যায়। এই ছবিটা লিখবি, ছক করে লিখবি, এরকম এই ছবিটা লিখবি, তার নিচে লেখা লিখবি যে আলোক রশ্মি কেমন ভাবে আমরা পাঠাচ্ছি। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আলোক রশ্মি আপতিত হলে কি দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়। আলোক রশ্মি সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়। আর উল্টা ভাবে কি বলতে পারি? ফোকাস দিয়ে যদি পাঠায় তাহলে সোজা যায়। সোজা পাঠালে ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে পাঠালে সোজা যায়। আলোক রশ্মির গতিপথ নির্ণয় গুলো তো আগে কর। কোশ্চেন এরকম ভাবে শর্ট প্রশ্ন দিতে পারে, আলোক রশ্মি অবতল দর্পণে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হলে কোন পথ দিয়ে যায়? প্রথম কি লাগবে দেখ, আলোক রশ্মি সমান্তরাল ভাবে পড়লে ফোকাস দিয়ে যায়, আর ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যায়।
আলোক রশ্মি সমান্তরাল পড়লে ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে পড়লে সমান্তরালে যায়, সমান্তরাল পড়লে এদিকে লক্ষ্য করবে, সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়, আর ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যায়। কোন দর্পণের ক্ষেত্রে? অবতলের ক্ষেত্রে। লিখে রাখ, সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে পাঠালে সমান্তরালে। এটা দেখ, এটা উত্তল দর্পণ বটে তো, আলো এদিক থেকে পড়বে উপরের সাইডে। এই বিন্দুটা কি বলা হয়? মেরু। এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। আর আমরা যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে কি বলা হয় এটাকে? প্রধান অক্ষ। ফোকাস এই দিকে থাকবে না ওই দিকে থাকবে? উত্তল দর্পণের ক্ষেত্রে আলো কোন দিকে পড়ে? আলো এই দিক থেকে পড়ে, তাই তো? আলো কেমন ভাবে পড়ে? এইটার ক্ষেত্রে সমান্তরালে পড়লে, দেখ এদিকে টাকা, আলোক রশ্মি এরকম ভাবে সমান্তরালে পড়লো, সমান্তরালে পড়ার পর আলোক রশ্মিকে কি করে? ছড়াই দিই তো। তার মানে এখানে যদি এবারে চোখ রাখি আমরা, এই আলোটা মনে হবে যে এরকম কোন বিন্দু থেকে আসছে, আর এই বিন্দুটাকে কি ফোকাস বলা হয় না? তার মানে আমরা এখানে বলতে পারি আলোক রশ্মি সমান্তরালে গেলে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, বলতে পারি কি? আগেরটা দেখ, সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাচ্ছিল, সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়, কিন্তু এইখানে সমান্তরাল গেলে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। বুঝতে পারলি কিনা? বুঝিয়ে দেবো। দেখ, এটা উত্তল দর্পণ, এটা তো কোনো সমস্যা নেই তো। এটা উত্তল দর্পণ। উত্তল দর্পণে যদি আলোক রশ্মি সমান্তরাল পড়ে, কার সমান্তরাল? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়ার পর আলোক রশ্মিটাকে কি করে? উত্তল দর্পণ তো ছড়াই দিই, উত্তল দর্পণ তো অপসারী করে দিই, অপসারী দর্পণ। এবারে যদি এখানে চোখ রাখা হয়, তার কি মনে হবে যে এই আলোক রশ্মিটা কোন সোজা পথ থেকে আসছে, কোন সোজা পথ থেকে আসছে বলে মনে হবে, তাই তো? এরকম কোন বিন্দু থেকে আসছে বলে মনে হবে, ঠিক আছে? তাই ডট ডট লাইনে লিখলাম আমরা, এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তার মানে বলতে পারি আলোক রশ্মি যদি সমান্তরাল পড়ে, কোন দর্পণে? আলোক রশ্মি যদি সমান্তরাল পড়ে, তাহলে মনে হচ্ছে না যে ফোকাস থেকে অপসৃত হচ্ছে, ফোকাস থেকে ছড়ে যাচ্ছে। তার মানে এইখানে আমরা কি বলবো? দেখ, সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়, আলোক রশ্মি সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়, আবার উল্টা ভাবে ফোকাস দিয়ে পাঠালে সমান্তরালে যায়। কিন্তু এইখানে দেখ, আলোক রশ্মি যদি সোজা যায় মানে সমান্তরাল যায়, তাহলে সমান্তরাল গেলে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এটা কি বললাম? দেখ, সমান্তরাল গেলে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। একটু ভালো করে লক্ষ্য করবি, আমি তীর চিহ্নগুলো শুধু পাল্টে দিচ্ছি। দেখ এদিকে দেখা, তীর চিহ্নটা আগে কেমন ছিল? ওই দিকে ছিল, এবার তীর চিহ্নটা আমি এই দিক করলাম, এই তীর চিহ্নটা ওই দিকে যাচ্ছিল, এই তীর চিহ্নটা এই দিক করে দিলাম, তীর চিহ্নটা পাল্টাই দিয়েছি। এইবার দেখ, আমরা আগেরটা বলছিলাম সোজা যাচ্ছিল, ফোকাস থেকে অপসৃত হচ্ছিল। এইবার কি বলছি? দেখ, এই আলোক রশ্মিটা দেখ, লক্ষ্য কর কোন দিকে যাচ্ছে। এই আলোক রশ্মিটা ফোকাসের দিকে টার্গেট করে দিয়ে যাচ্ছিল, তার মানে আমরা বলতে পারি এইটা ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি, ফোকাস বিন্দুগামী বলতে পারি। এটা তো ফোকাস, ফোকাসের দিকে যাচ্ছে এই আলোক রশ্মিটা, ফোকাসের দিকে যাচ্ছে, তাহলে বলতে পারি ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি। কোন দর্পণে পড়েছি রে? উত্তল দর্পণে। পড়ার পর কেমন ভাবে গেছে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। আগেরটা কেমন যাচ্ছিল? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যাচ্ছিল, আর ফোকাস থেকে অপসৃত হচ্ছিল বলে মনে হচ্ছিল। কিন্তু এবার শুধু তীরগুলো পাল্টাই দিয়েছিল দিকটা। এই আলোক রশ্মিটা কি বটে? প্রধান ফোকাস বিন্দুগামী, ফোকাস বিন্দুগামী, ফোকাসের দিকে যাচ্ছে। দেখ, ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি পড়ার পর সমান্তরাল ভাবে চলে যাচ্ছে প্রধান অক্ষের। এটা কি দর্পণ? অবতল দর্পণ। মধ্যবিন্দুকে গোলীয় দর্পণ কোন গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র, আর এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে প্রধান অক্ষ। এইটা তো বক্রতা কেন্দ্র। এবারে দেখ, আমি যদি কোনো আলোক রশ্মিকে বক্রতা কেন্দ্র থেকে দর্পণে ফেলি, অবতলের ক্ষেত্রে কোন আলোক রশ্মিকে অবতল থেকে কোথায় ফেলবো আমরা? বক্রতা গোলীয় দর্পণে। বক্রতা কেন্দ্র থেকে কোথায় ফেলবো? দর্পণে। বক্রতা কেন্দ্র থেকে যদি দর্পণে ফেলা হয়,
তার মানে এটা অভিলম্ব বরাবর পড়ছে। আর অভিলম্ব ভাবে যদি পড়ে, অভিলম্ব বরাবর যদি পড়ে, যে পথে এসেছিল সেই পথেই ঘুরে যাবে। যেমন আমরা কোন আয়নাতে যদি সোজাসুজি আলো ফেলি, সোজাসুজি আলো যায় আবার সেই পথেই ঘুরে আসে, তাহলে এটা তো অভিলম্ব বক্রতা কেন্দ্র থেকে টাইলে। তাহলে আলোক রশ্মি ভালো করে শুনবি কোন জায়গা থেকে ফেলা হচ্ছে, বক্রতা কেন্দ্র থেকে দর্পণে পড়লে মানে অভিলম্ব বরাবর পড়েছে, তাহলে সেই পথে আবার তাহলে বলতে পারি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র থেকে আলো দর্পণে পড়লে, অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র থেকে আলো দর্পণে পড়লে আলো সেই পথেই ঘুরে চলে যায়। অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণ তো আমরা উপরে লেখা আছে, এত লেখার দরকার নেই, লিখবি বক্রতা কেন্দ্র থেকে আলো অবতল দর্পণে পড়লে, এখানে অবতল লিখবি, বক্রতা কেন্দ্র থেকে আলো অবতল দর্পণে পড়লে আলো সেই পথেই ঘুরে যায়। কেন আলো সেই পথে ঘুরে যায় বুঝতে পেরেছিস? অবিলম্ব বরাবর পড়ছে, লম্ব ভাবে পড়ছে। আর আমরা তো জানি আয়নাতে যদি পুরোপুরি আলো লম্ব ভাবে পড়ে মানে সোজাসুজি পড়ে, তাহলে সোজাসুজি ঘুরে চলে যাচ্ছে। আরেকবার বলে দিচ্ছি, এখান থেকে দেখ, আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্র থেকে দর্পণে ফেলা হয়, কোন দর্পণ এটা? আলোক রশ্মিকে বক্রতা কেন্দ্র থেকে কোথায় ফেলা হবে? দর্পণে। তাহলে তার মানে এটা অভিলম্ব বরাবর পড়ছে। তাহলে বক্রতা কেন্দ্র থেকে যদি অভিলম্বে ফেলা হয়, যে পথে এসেছিল সেই পথেই ঘুরে যায়, সেই জন্য তীর চিহ্ন এরকম এরকম এসেছিল গেছে, ঠিক আছে। এবার ওই দর্পণের ক্ষেত্রে দেখ, উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে এই বিন্দুটা কি বলা হয়? মেরু। এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। আর এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, এটাকে বলা হয় প্রধান অক্ষ। এবার এদিকে দেখা, লক্ষ্য রাখবি, এইটা তো বক্রতা কেন্দ্র। এবার দেখ, এই ক্ষেত্রে বক্রতা কেন্দ্র থেকে আলো দর্পণে কিভাবে পড়বে? এবার এই জায়গা থেকে তো বক্রতা কেন্দ্র থেকে আলো দর্পণে পড়বে। কোন এদিকে কি করা আছে? প্রলেপ দিয়ে আছে। তার মানে আলো কোন দিকে পড়ে? উত্তল দর্পণের উপরের পৃষ্ঠে। তো উপরের পৃষ্ঠে তো বক্রতা কেন্দ্র নয়, বক্রতা কেন্দ্র ওই সাইডে আছে। কেন দর্পণটা এরকম ভাবে বেঁকানো, ঠিক আছে। এইবার দেখ, এইখান থেকে কোনো আলোকে ফেলবো আমরা এরকম ভাবে, তো এই আলোটা দেখ না ভালো করে বক্রতা কেন্দ্রগামী হচ্ছে। এই আলোক রশ্মিটা বক্রতা কেন্দ্রগামী আছে, দেখ ভালো করে। ও টার্গেট করে কোথায় যাচ্ছিল? বক্রতা কেন্দ্রকে টার্গেট করে যাচ্ছিল, কিন্তু এখানকে কি যেতে পারবে? আলো এদিক থেকে পড়ছে, দেখ এই আলোটাকে আমরা বক্রতা কেন্দ্রগামী আলো বলতে পারি। বক্রতা কেন্দ্র, ও বক্রতা কেন্দ্রগামী মানে ওই দিকেই যাচ্ছিল, কিন্তু আমরা জানি দর্পণের ক্ষেত্রে এই মাধ্যম থেকে ওই মাধ্যমে যেতে পারবে কি? এইখানে পড়ার পর এই পথেই ঘুরে চলে যাবে। যে পথে আসিছিল সেই পথেই ঘুরে যাবে। তাহলে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে বলতে পারি বক্রতা কেন্দ্রগামী আলো যে পথে দর্পণকে যায় সেই পথেই ফিরে আসে। তাহলে এখানে আলোক রশ্মি কেমন পাঠাচ্ছিলাম আমরা? সমান্তরাল। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পাঠালে কোন দিকে যায়? ফোকাস দিয়ে। আবার উল্টা ভাবে ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল, পাঠালে ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল। আর এটা সমান্তরাল পাঠালে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দেখ প্রথমে তীর চিহ্নটা এইদিকে ছিল, তো ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। আবার দেখ ফোকাস বিন্দুগামী, দেখ ফোকাস এখানে, ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি এখানে পড়ার পর কোন দিকে যাচ্ছে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এইটা দেখ, এখানে বক্রতা কেন্দ্র থেকে আলো ফেললাম, বক্রতা কেন্দ্র থেকে আলো ফেললাম, আলো সেই পথেই ঘুরে চলে এলো, কেন এটা তো অবিলম্ব বরাবর পড়ছে। আবার এইটার ক্ষেত্রে দেখ, এইটার ক্ষেত্রে এখান থেকে আলো তো আমরা ফেলতে পারবো না, কেন এইদিকে প্রলেপ দিয়ে আছে। বক্রতা কেন্দ্র থেকে আলো কি ফেলা যাবে দর্পণে? কেননা এইদিকে প্রলেপ দিয়ে আছে, তাহলে আমাদেরকে এইখান থেকে আলো ফেলতে হবে। এই আলোটা কি কেমন আলো? বক্রতা কেন্দ্রগামী। দেখ বক্রতা কেন্দ্রের দিকে যাচ্ছিল, বক্রতা কেন্দ্রগামী আলো এখানে পড়ার পর সেই পথে আবার ফিরে আসে।